স্ত্রী থাকতে স্বামী কেন মাস্টারবেশন করে? স্ত্রী গর্ভবতী বলে এমনটা করছে নাকি অন্য কিছু? থাকিতে হস্ত আর হব না নারীর দ্বারস্থ। সুজনের 7 মাসের গর্ভবতী স্ত্রী কেয়া। আজ তার শরীরটা একটু বেশি অসুস্থ, তাই রাতের খাবার না খেয়ে শুয়ে আছে। সুজন বাসায় এসে বেডরুমে ঢুকে দেখলো কেয়া শুয়ে আছে। বিছানার পাশে এসে বসলো। কেয়ার মাথায় হাত দিয়ে বলল, কি ব্যাপার, অসময়ে শুয়ে আছো কেন? শরীরটা খুব খারাপ লাগছে। সুজন বলল, তোমার শরীর খারাপ হয় তোমার ভুলের কারণেই। আমি আবার কি ভুল করি? এই যেমন আমি তোমার কাছাকাছি আসতে চাইলেই বাধা দাও। কেয়া শোয়া থেকে উঠে বসলো। সুজনের হাত ধরে বলল, তোমার সন্তান আমার পেটে। এই মুহূর্তে আমাদের শারীরিক সম্পর্কেও কষ্ট পেতে পারে, ওর ক্ষতি হতে পারে, তাই তোমাকে বাধা দেই। এগুলো সব ভুয়া কথা। আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার বলেছে এই সময় স্বামী স্ত্রী মিলনে কোনো সমস্যা নেই, তবে পেটে চাপ যেন না পড়ে। কেয়া হালকা শুকনো একটা হাসি দিয়ে বলল, তুমি তো চাপ না দিয়ে করতে পারো না, এমন উত্তেজিত হও। তোমার তো হিতাহিত জ্ঞান থাকে না। এত কথা না বললেই পারো। তুমি ইদানিংকাল আমায় সহ্য করতে পারছো না, দূরত্ব বজায় রাখতে চাচ্ছ। এমন করে কেন বলছো? আমি অসুস্থ সেটা তো তুমি একটু বুঝতে চাইবে। এত কিছু বোঝাবুঝির টাইম আমার নেই। আমার জ্বালা যদি আমি নেভাতে না পারি তাহলে যে কি করে ফেলবো নিজেও জানি না। বলেই বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। কে অসহায়ের মতো দরজার দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসালো। ড্রয়িং রুমে এসে সোফার উপর শুয়ে পড়লো। অসুস্থ শরীর নিয়ে কে আস্তে আস্তে ড্রয়িং রুমে ঢুকলো। সোফায় বসে সুজনের মাথায় হাত বুলিয়ে বলল, আর মাথা গরম করো না, চলো রুমে চলো। তুমি যা করতে চাও তাই করো, কোনো প্রকার বাধা দেব না। সুজন শোয়া থেকে উঠে বসে বলল, আমি কারো করুণা নিয়ে শরীরে জ্বালা নেভাতে চাই না। থাকিতে হস্ত হবনার নারীর দ্বারস্থ। বলে ওয়াশরুমের দিকে চলে গেল। কেয়াও সুজনের পিছু পিছু ডাকতে ডাকতে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। কেয়া ওয়াশরুমের সামনে এসে বলল, ওয়াশরুম থেকে বের হয়ে বেডরুমে এসো। বললাম না আমি আর তোমাকে বাধা দেব না। বলেই কেয়া বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর সুজন বেডরুমে ঢুকে বিছানার কাছে এসে চুপচাপ বিছানার উপর উঠে উল্টো দিকে শুয়ে পড়ল। কে আস্তে করে সুজনের কাছে এগিয়ে সুজনের শরীরের উপর হাত দিয়ে বলল, এদিকে ফেরো। সুজন বলল, আমি ঘুমাবো, তুমিও ঘুমিয়ে পড়ো। প্লিজ রাগ করো না, আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো ক্ষমা করো। আমার দিকে ফেরো। আমি বললাম তো আমি ঘুমাবো, তারপর কেন ডিস্টার্ব করছো? আর আমি কারো উপর রাগ নেই। প্লিজ আসো, তোমার শরীরে জ্বালা তুমি মেটাও। আমি বললাম না, থাকিতে হস্ত আর হব না নারীর দ্বারস্থ। সুজনের এমন কথা শুনে অবাক হয়ে কেয়া শোয়া থেকে উঠে বসে বলল, সুজন তুমি ওয়াশরুমে কি করেছো? যা করার করেছি, তাতে তোমার কি? তোমাকে বলেছি ঘুমাও, যতটুকু ঘুম আসতো তাও এখন আসবে না, কারণ তুমি একটু আগে একটা চিন্তার পোকা মাথায় ঢুকিয়ে দিয়েছো। সত্যি করে বলো তুমি কি করেছো? তুমি যেটা মনে মনে ভাবছো সেটাই করেছি। কে অবাক হয়ে বলল, মাস্টারবেশন করেছো? হ্যাঁ করেছি। সুজন তুমি তো জানো মাস্টারবেশন করলে শারীরিক অনেক ক্ষতি হয়, তারপরও কেন এমনটা করলে? এত প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই। ঠিক আছে, উত্তর দিতে হবে না। আমি যখন এত করে বললাম তুমি আমার কাছে এসো, কিন্তু তুমি যখন আসলে না তখন আমি তোমাকে অনুমতি দিলাম তুমি চাইলে পতিতালয়ে গিয়ে স্বাদ মিটিয়ে আসতে পারো। আমি কোথায় যাব আর কোথায় যাব না তা তোমাকে ভাবতে হবে না। শুধু তুমি নিশ্চিন্তে থাকো, আমি আর তোমার কাছে আসবো না। বলেই শুয়ে পড়লো। কেয়ার আর কি করা, দু চোখের দুফোঁটা পানিতে গাল ভেজালো, তারপর শুয়ে পড়লো। পরের দিন শুক্রবার। সুজনের অফিস বন্ধ। সকাল 10টায় বিছানায় শুয়ে আছে। এমন সময় সুজন টের পেল কে যেন তার কানের কাছে সুরসুরি দিচ্ছে। মনে মনে ভাবলো হয়তো কেয়া মজা করছে, তাই কর্কশ ভাষায় বলল, সকালবেলা মাথা গরম করো না তো। সুরসুরি মাত্রা যেন আরো বেড়ে গেল। সুজন আর এবার সহ্য করতে পারলো না। উত্তেজিত হয়ে শোয়া থেকে উঠে বসে গালাগাল করবে। এমন সময় হা হা করে হাসতে থাকা সোনিয়া সুন্দর মুখটা সামনে দেখে মুহূর্তের মধ্যে যেন বরফের মতো শীতল হয়ে গেল। সোনিয়া বলল, কি দুলা ভাই, ভয় পেয়েছেন মনে হয়? সুজন মুচকি হেসে শালি বলে সোনিয়াকে টান দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে সোনিয়ার কানের কাছে মুখ নিয়ে আদর করতে লাগলো। সোনিয়ার সারা শরীরের লোম যেন দাঁড়িয়ে গেল। সোনিয়া দুলাভাই ছোঁয়া পেয়ে কেমন জানি শরীরে শিহরণ অনুভব করলো। সুজন বলল, এত সকালবেলা কোত্থেকে আসলে শালিকা? সোনিয়া বলল, বলবো, তার আগে তুমি বলো, তোমার শালিকা তো এখনো বালিকা, ঘাড়ের কাছে মুখ নিয়ে কেউ এভাবে কিস করে? উত্তেজনায় শরীর শিরশির করছে। সুজন বলল, তাই? আমার কাছে উত্তেজনা কমাবার মন্ত্র আছে। কি মন্ত্র পড়ে ফু দেব, দেখবে সব উত্তেজনা মুহূর্তের মধ্যে পানি হয়ে যাবে। এখন ছাড়ো। বলে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, আব্বা এসেছে। আপু ড্রয়িং রুমে আব্বার সাথে কথা বলছে, আর আমরা এখানে বসে ইটিস পিটিস করছি, দেখলে খবর আছে। এই বলে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। এত সুন্দরী শালের ছোঁয়া পেয়ে সুজনের তো অবস্থা খারাপ, অস্থির হয়ে গেল। কি করবে ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। সুজন গোসল করে ওয়াশরুম থেকে বের হতে সামনাসামনি দেখা হয়ে গেল কেয়ার সাথে। কখন উঠলে? আর আজ এত তাড়াতাড়ি গোসল করলে? কোথাও যাবে?
সুজন একটু রাগান্বিত হয়ে বলল, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাও কি অপরাধ? আর গোসল করলে তোমার সমস্যা কি? আমি তো আর তোমাকে রাতে ডিস্টার্ব করে এখন গোসল করছি না। কেয়া বলল, একটু আস্তে কথা বলো, আব্বু এসেছে, আমার ভুল হয়েছে। আব্বু ড্রয়িং রুমে বসা আছে, এখন আবার চলে যাবে, তুমি যদি তার সাথে একটু দেখা করে আসতে। আচ্ছা বলে বেডরুমের দিকে গেল। ড্রয়িং রুমে কেয়ার বাবা শামসুল আলম সোফায় বসে চা খাচ্ছে। এমন সময় সুজন ড্রয়িং রুমে ঢুকে সালাম দিয়ে পাশে বসে বলল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বাবাজি তুমি কেমন আছো? এই তো ভালো আছি বাবাজি। আমি আসলে কেয়াকে নিতে এসেছিলাম। এই মুহূর্তে মেয়েদের বাবার বাড়িতে মায়ের কাছেই থাকতে হয়, কিন্তু কেয়া তো যেতে চাইছে না। যেতে না চাইলে আমি কি করতে পারি বলেন? সোনিয়াকে নিয়ে এসেছি, ও তাহলে কিছুদিন থাকুক, কারণ এই মুহূর্তে কেয়ার কাজকর্ম করাটা তো রিস্কি। আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন, আমার একটু বাইরে কাজ আছে, আপনি বসুন, আমি আসি বলেই দাঁড়িয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। শামসুল আলম অবাক হলো মেয়ে জামাইয়ের এমন ব্যবহার দেখে। সারাদিন বাহিরে কাটিয়ে রাত 10টা বাজে সুজন বাসায় আসলো। কেয়া বিছানায় শুয়ে আছে। বেডরুমের ভেতরে ঢুকে শার্ট খুলে বিছানায় শুয়ে পড়লো। কেয়া শোয়া থেকে উঠে বসে বলল, ওঠো, খাবে? আমার খিদে নেই, আমি বাহিরে খেয়ে এসেছি। কেয়া বলল, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, পেটের ক্ষুধা যখন মিটিয়েছো, আসো এখন তোমার দেহের ক্ষুধা মিটাও। আমার এখন পেটের ক্ষুধাও নেই, দেহের ক্ষুধাও নেই, বুঝলে? এখন চুপচাপ ঘুমাও। কেন, দেহের ক্ষুধাও কি বাহিরে মিটিয়ে এসেছো? এবার রাগান্বিত হয়ে সুজন শোয়া থেকে উঠে বসে বলল, উল্টো পাল্টা কথা বলবে না, আমি তো বলেছি থাকিতে হস্ত হব না কোনো নারীর দ্বারস্থ বলেই শুয়ে পড়লো। কিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার মনে হয় মাস্টারবেশন করে তুমি তোমার শরীরের ক্ষতি করছো, এই বলে শুয়ে পড়লো। রাত 2টা, সুজনের ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বের হতেই গেস্ট রুমের দিকে তাকাতে লক্ষ্য করলো সোনিয়া খুব হট ড্রেস পরে এলোমেলো হয়ে শুয়ে আছে। এমন অবস্থায় শালিকাকে দেখে সুজনের মধ্যে কামনা বাসনা জেগে উঠল। এদিক ওদিক তাকিয়ে আস্তে করে গেস্ট রুমে ঢুকে গেল। বিছানার কাছে এসে লালসার চোখে সোনিয়ার দিকে কিছু সময় তাকিয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। বিছানার উপর বসে ঘুমন্ত সোনিয়ার ঘাড়ের কাছে হাত নিয়ে আলতো করে আদর করতে লাগলো। সোনিয়াও ঘুমের মধ্যেই উত্তেজিত হয়ে উঠল। আস্তে আস্তে সুজন সোনিয়া দুজন দুজনকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। সুজন পায়ের কাছে থাকা চাদরটা টান দিয়ে শরীরে জড়িয়ে দুজনে সুখের সাগরে ভেসে গেল। হঠাৎ কেয়ার ঘুম ভেঙে গেল। বিছানায় হাত দিয়ে দেখলো সুজন বিছানায় নেই। শোয়া থেকে উঠে বসলো। কেয়া রুমের এদিক ওদিক তাকিয়ে সুজনকে না দেখে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। সব রুমে খুঁজে না পেয়ে গেস্ট রুমের সামনে এসে পর্দা ফাঁক করতে দেখলো চাদরের মধ্যে নাড়াচাড়া করছে। এমন দৃশ্য দেখে কেয়ার মাথায় যেন বাজ পড়লো। কেয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে বিছানার দিকে তাকিয়ে রইল। হঠাৎ দুজনেই চাদর সরিয়ে বসে হাঁপাচ্ছে। সোনিয়া বলল, কি করলে দুলা ভাই? তুমি তো তীরে এসে তরি ডুবালে। কেয়া হাতে তালি দিতে দিতে রুমের ভেতর ঢুকতে সোনিয়া ও সুজন চমকে উঠে থতমত খেয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। বিছানার কাছে এসে কেয়া বলল, যে পুরুষ হস্ত থাকিতে নারীর দ্বারস্থ হতে চায় না, সে পুরুষ নারীর কাছে আসলে তীরে এসে তরি ডুবাবেই। দুজনে লজ্জায় মাথা নিচু করে রইল। কেয়া বলল, সুজন, আমি গর্ভবতী বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে না পেরে হস্তমিথুন করেছো, বারবার আমাকে অপমান করেছো, কিন্তু একটিবারও ভেবে দেখোনি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই মুহূর্তে তার সেবা যত্ন করতে হয়, তার খেয়াল রাখা স্বামীর দায়িত্ব। কিন্তু তুমি আমার এই অবস্থায় তোমার শরীরের চাহিদা মেটাতে উন্মাদ হয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক না করতে পেরে হস্তমিথুন করেছো। শেষ পর্যন্ত আমার বোনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছো। আমি তোমাকে বলেছিলাম তুমি তোমার শরীরের ক্ষতি করছো, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তীরে এসে তরি ডুবিয়ে প্রমাণ করলে তুমি আর পুরুষ নেই, ধ্বজভঙ্গ রোগী হয়ে গেছো। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ক্যারেক্টার লস এভরিথিং লস। তাই এভরিথিং লস করা একটি মানুষের সাথে আমি আর সংসার করব না। আর সোনিয়া, তুই আর কোনোদিন আমাকে বোন বলে পরিচয় দিস না। গুড বাই বলেই কিয়া কান্না করতে করতে বের হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আমি ফেরদৌস অপু মনে করি আসুন যত্নশীল হই পরিবারের প্রতি ও নিজের প্রতি। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।